আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজকে আমি একাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিম্যাল ডাইভার্সিটি অফ ক্লাসিফিকেশন অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব। এই পর্যন্ত জীববিজ্ঞানীরা 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ শনাক্ত করেছেন বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, এবং 15 লক্ষর অধিক প্রাণী শনাক্ত করেছেন। এই বিশাল উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের এই ভিন্নতা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই প্রাণী বা উদ্ভিদগুলোকে শনাক্ত করেছেন বিজ্ঞানীগণ। প্রাণীদের মধ্যে এই বিশাল প্রাণী জগতের প্রাণীদের মধ্যে ভিন্নতা বিভিন্ন কারণে হয়েছে। তার মধ্যে প্রধান 3টি কারণ হলো, একটা হলো জিনগত কারণে প্রাণীদের মধ্যে ভিন্নতা বা বৈচিত্র্যতা চলে আসে। দ্বিতীয়ত হলো প্রজাতিগত বৈশিষ্ট্যের কারণে প্রাণীদের মধ্যে ভিন্নতা চলে আসে। 3 নম্বর কারণ হলো সংস্থানগত কারণে প্রাণীদের মধ্যে ভিন্নতা চলে আসে। অর্থাৎ 3টি কারণে এই প্রাণীদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য বা পার্থক্য লক্ষ্য করা যায়। বললাম, একটা জিনগত কারণ, আরেকটা হলো প্রজাতিগত কারণ, আরেকটা হলো বাস্তুসংস্থানগত কারণ। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 থেকে 322 প্রাণীবিদ্যাকে একটা স্বতন্ত্র শাখা হিসাবে তুলে ধরেছেন। তিনি এজন্য প্রাণীবিজ্ঞানের জনক হিসাবে পরিচিত। সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে এই প্রাণীজগৎকে প্রথমে উনি 2টা দলে ভাগ করেন। যে সমস্ত প্রাণীদের মধ্যে লাল রক্ত বিদ্যমান তারা হলো ইনামিয়া গোষ্ঠীভুক্ত, এবং যে সমস্ত প্রাণীদের মধ্যে লাল রক্ত নেই অর্থাৎ লাল রক্তবিহীন তারা হলো অ্যানিমিয়া গোষ্ঠীভুক্ত। পরবর্তীতে তিনি আবার এই অ্যানিমিয়াকে প্রজননের উপর ভিত্তি করিয়া বিজ্ঞানী অ্যারিস্টটল আবার 2 ভাগে ভাগ করেন। একটা হলো ডিম্বজ, যে সমস্ত প্রাণীগুলা ডিম পারে তারা হলো ডিম্বজ বা তাদের অন্ডজ বলা হয়ে থাকে, যেমন মাছ, পাখি, এই সমস্ত প্রাণীগুলা ডিম পেড়ে থাকে। আর একটা গোষ্ঠী হলো জরায়ুজ, যে সমস্ত প্রাণীগুলা বাচ্চা প্রসব করে থাকে তারা হলো জরায়ুজ, অর্থাৎ তারা সকল প্রাণী হলো স্তন্যপায়ী প্রাণী। আমরা লক্ষ্য করি বোর্ডের মাধ্যমে যে প্রাণীর বিভিন্নতা বা শ্রেণীবিন্যাসের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করিয়া বিজ্ঞানীগণ এই বিশাল প্রাণী জগৎকে বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন দলে বা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করেছেন, তার কতকগুলা প্রধান বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তারা এই শ্রেণীবিন্যাসগুলা করে থাকেন, বিভিন্ন দলে বা ক্যাটাগরিতে বিভক্ত করে থাকেন। আমরা লক্ষ্য করি যে প্রাণীর যে সমস্ত শ্রেণীবিন্যাসের ভিত্তি, 1 নম্বর হলো দেহের আকার আকৃতির উপর নির্ভর করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলা আনুবীক্ষণিক, যাদের খালি চোখে দেখা যায় না, তারা হলো আনুবীক্ষণিক প্রাণী। যেমন মাছের ফুলকার মধ্যে এক ধরনের প্যারাসাইট থেকে প্রসিস্টান জীবাণু থাকে, তারা আনুবীক্ষণিক প্রাণী, তাদের খালি চোখে দেখা যায় না। 2 নম্বর হলো বৃহত্তর প্রাণী, দেহের আকার উপর নির্ভর করে বৃহত্তর প্রাণী তারা কোনগুলো, যে সমস্ত প্রাণীগুলা আকারে বড়, খালি চোখে দেখা যায়, তারা মুক্তভাবে ঘুরে বেড়ায়, তারা হলো বৃহত্তর প্রাণী। যেমন ক্যাভিয়া পর্সালাস বা গিনিপিগ, মানুষ, আমরা সচরাচর যে সমস্ত প্রাণীগুলা চোখে দেখে থাকি তারা হলো এই ভাগে বিভক্ত, অর্থাৎ দেহের আকার আকৃতি নির্ভর করে তারা বৃহত্তর প্রাণী হিসাবে পরিচিত। 2 নম্বর যদি আমরা লক্ষ্য করি, সংগঠন মাত্রার উপর নির্ভর করে প্রাণীদের কীভাবে উনি ভাগ করেছেন। সংগঠনের উপর নির্ভর করে প্রাণীদেরকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো অর্থাৎ দেহের গঠনের উপর নির্ভর করিয়া, একটা কোষীয় মাত্রার উপরে যদি নির্ভর করে তাহলে কোষীয় মাত্রা সংগঠনের উপর নির্ভর করিয়া যে প্রাণীগুলা, অর্থাৎ যে প্রাণীগুলা শুধু কোষ দ্বারা গঠিত, কোষগুলা মিলে আর কলা বা অঙ্গ গঠন করে নাই, সে সমস্ত প্রাণীগুলা হলো কোষীয় মাত্রা গঠনের প্রাণী। যেমন আমরা শ্রেণীবিন্যাসে পড়ব যে পরিফেরা পর্বের প্রাণীগুলা হলো এই কোষীয় মাত্রার সংগঠনের প্রাণী। দ্বিতীয় লক্ষ্য করি যারা কোষ টিস্যু মাত্রার প্রাণী, যে সমস্ত প্রাণীগুলা কোষ মিলা টিস্যু গঠন করে বা কলা গঠন করে তারা হলো এই টিস্যু মাত্রা গঠনের প্রাণী। নিডিয়া পর্বের প্রাণীসমূহ, অর্থাৎ নিডিয়া পর্বের প্রাণীদের মধ্যে হাইড্রা রয়েছে, তারা এই কোষ টিস্যু মাত্রার প্রাণী।
3 নম্বরে আমরা লক্ষ্য করি যদি টিস্যু অঙ্গমাত্রা প্রাণী, যে সমস্ত প্রাণীগুলা টিস্যু মিলে আবার অঙ্গ গঠন করে এবং তাদের স্বতন্ত্র কিছু কাজ সংগঠিত করে থাকে, তারা হলো যেমন প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীগুলা হলো টিস্যু অঙ্গ মাত্রার গঠনের প্রাণীসমূহ। আমরা যদি ঘতে লক্ষ্য করি আরেকটা অঙ্গতন্ত্র গঠন করার সংগঠনের উপর নির্ভর করিয়া অঙ্গতন্ত্র মাত্রার গঠনের প্রাণী, যে সমস্ত প্রাণীগুলা এই টিস্যু থেকে আবার অঙ্গ গঠন করে এবং তাদের অঙ্গের স্বতন্ত্র কিছু কাজ রয়েছে, সেই প্রাণীগুলা হলো অঙ্গতন্ত্র গঠন মাত্রার প্রাণী। তাহলে সংগঠন মাত্রার উপর নির্ভর করে আমরা এই প্রাণীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করলাম। একটা হলো কোষীয় মাত্রা গঠনের প্রাণী, কোষ টিস্যু মাত্রা গঠনের প্রাণী, টিস্যু অঙ্গ মাত্রার গঠনের প্রাণী এবং অঙ্গতন্ত্র মাত্রার গঠনের প্রাণী সমূহ। 3 নম্বর ভাগ দেখি, তাহলে একটা প্রাণী হলো মুক্তজীবী প্রাণী, যারা মুক্তভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তারা হলো মুক্তজীবী স্বাধীন প্রাণী, যেমন ক্যাবিওপরসালাস বা এটাকে এই যে কবুতর, কোলম্বালিবিয়া, এটা কবুতর, এই কবুতর মুক্তভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, একটা হলো মুক্তজীবী প্রাণী। আরেকটা হলো পরজীবী প্রাণী, যে সমস্ত প্রাণীগুলা প্রাণীদেহে বাস করে তারা পরজীবী হিসাবে বাস করে, প্যারাসাইট, এবং যে দেহে বাস করে সেই দেহের থেকেই তারা খাদ্য গ্রহণ করে জীবনযাপন করে থাকে এবং পোষকের দেহে তারা বাস করে এবং পোষককে ক্ষতিগ্রস্ত করে থাকে, সেই প্রাণীগুলো হলো পরজীবী প্রাণী, যেমন ফ্যাসিউলা হেপাটিকা বা ফিতাকিমড়ি। মানুষের দেহে অনেক সময় ফিতাকিমড়ি হয়, এটা একটা পরজীবী হিসাবে এই প্রাণীগুলা ওই মানুষকে বা পোষককে, যে পোষকে বাস করে সেই পোষকে তারা ক্ষতি সাধন করে থাকে। 3 নম্বরে আমরা লক্ষ্য করি যে ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশের উপর নির্ভর করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করে থাকে। ক্লিভেজ হলো অর্থাৎ যৌনজননক্ষম প্রাণীগুলো যারা নিষেক হয়, নিষেকের পরে যে জাইগোটটা হয়, সেই জাইগোটটা বিভিন্নভাবে বিভাজিত হইয়া আস্তে আস্তে প্রাণী গঠনের দিকে চলে যায়, সেই পদ্ধতিটাই মূল হলো ক্লিভেজ। এবং পরবর্তীতে ভ্রূণ গঠন করে, ভ্রূণের বিভিন্ন স্তর গঠন করে, সেই স্তর থেকে বিভিন্ন অঙ্গকরী সৃষ্টি হয়, সেই অঙ্গ থেকে জীবের আবির্ভাব হয়ে থাকে। সেটা হলো ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। একটা হলো ওরিও ক্লিভেজ, আর হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর হলো সর্পিলাকার ক্লিভেজ। এই সমস্ত ক্লিভেজ পদ্ধতিতে আস্তে আস্তে নিষেক হয়, অর্থাৎ পুংগামেটে মিস্থিগামেটের মিলন হয়, মিলনের ফলে জাইগোট হয়, জাইগোটের পরবর্তীতে এই বিভাজিত হইয়া এই অঙ্গ সৃষ্টি করে এবং ভ্রূণস্তর সৃষ্টি করে, পরবর্তীতে অঙ্গকরী সৃষ্টির মাধ্যমে অঙ্গের বিকাশ লাভ করে থাকে। এই পদ্ধতিটা হলো ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ পদ্ধতি। আমরা যদি লক্ষ্য করি 5 নম্বরটা হলো ভ্রূণস্তর, অর্থাৎ এই যে ক্লিভেজ পদ্ধতি হলো, এই ক্লিভেজ পদ্ধতি হইয়া ক্লিভেজ হবে, ক্লিভেজ হলো মোরোলা হবে, বাস্টলা হবে এবং গ্যাস্ট্রোলা দশা হবে। এই গ্যাস্ট্রোলা দশা পদ্ধতিতে যে সেদিকে ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে। যে সমস্ত প্রাণীগুলা এই ভ্রূণীয় স্তর গঠন করে, তারা ভ্রূণীয় স্তর গঠন করে 2 ধরনের পদ্ধতি হয়। একটা হলো দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, আর একটা হলো ত্রিভ্রূণস্তর বিশিষ্ট প্রাণী। যে সমস্ত প্রাণী দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, যে সমস্ত প্রাণীগুলো ভ্রূণীয় বিকাশের ফলে দেহের মধ্যে ভ্রূণীয় বিকাশে একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক 2টা কোষ স্তর থাকে এবং 2টা কোষ স্তরের মাঝখানে মেসিগুলা নামক অকোষীয় জেলির মতো আঠালো পদার্থরা 2টা স্তরকে পৃথক করে রাখে, সেই পদ্ধতিটা হলো দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। আমরা নিডিয়া পর্বের প্রাণীদের যেমন হাইড্রার মধ্যে এই দ্বিস্তর বিশিষ্ট ভ্রূণীয় স্তর দেখতে পাই। আর পরবর্তীতে হলো ত্রিভ্রূণস্তরীয় প্রাণী, অর্থাৎ ভ্রূণীয় স্তরের মধ্যে দ্বিভ্রূণস্তরীয় আর হলো ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। যে সমস্ত প্রাণীদের মধ্যে ভ্রূণীয় বিকাশকালে 3টা ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, একটা হলো একটোডার্ম, আরেকটা হলো মেসোডার্ম, আরেকটা হলো এন্ডোডার্ম। একটোডার্ম থাকে বাহিরের স্তর, মেসোডার্ম থাকে মাঝারি স্তর এবং এন্ডোডার্ম থাকে ভিতরের স্তর। এই 3টা ভ্রূণ স্তরের মাধ্যমে এই ভ্রূণ স্তর থেকে পরবর্তীতে প্রাণীদের দেহের ছোট যে অঙ্গকরী সৃষ্টি হয়, সেই অঙ্গ থেকে আস্তে আস্তে পরবর্তীতে অঙ্গের সৃষ্টি হয়। এই ত্রিভ্রূণস্তর প্রাণী প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্যন্ত যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তারা সকলেই হলো ত্রিভ্রূণস্তর প্রাণী। মানুষ কর্ডাটা পর্বের প্রাণী, তারা এই ত্রিভ্রূণস্তর প্রাণীর মধ্যে। এইটা প্রাণীদের শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। তাহলে এই 5 নম্বর লক্ষ্য করলাম ভ্রূণীয় স্তর, এইটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। 6 নম্বর যদি আমরা লক্ষ্য করি, আরেকটা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, সেটা হলো প্রতিসাম্য। কোনো প্রাণীর দেহকে যদি আমরা সুষমভাবে বন্টন করতে পারি, তার অঙ্গকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সুষমভাবে বন্টন করতে পারি, সেই পদ্ধতিটাকে আমরা বলা হয়ে থাকে বা আমরা বলে থাকি প্রতিসাম্য। প্রতিসাম্য 4 প্রকারের হয়ে থাকে। একটা হলো গুলীয় প্রতিসাম্য, আরেকটা হলো দ্বিওরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং আরেকটা হলো অপ্রতিসাম্য। অর্থাৎ
গুলীয় প্রতিসাম্য, যে সমস্ত প্রাণীগুলি দেখতে চাকতির মতো গোলাকার, যে কোনো তল দিয়ে যদি আমরা তাকে ছেদ করি তাহলে সমান ভাগে ভাগ করা যায়। এটা যেমন বল বক্স, এই বল বক্সটা হলো গুলীয় প্রতিসাম্যের অন্তর্ভুক্ত। এইটার উপর ভিত্তি করে আপনার নিজের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। আরেকটা হলো অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য বলতে বোঝায় এইটা প্রাণীদের তার কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে যদি আমরা একাধিকবার তাকে সমান ভাগে ভাগ করতে পারি তখন সেই প্রতিসাম্যকে আমরা বলে থাকি অরীয় প্রতিসাম্য। যেমন নিডিয়া পর্বের প্রাণীদের হাড্ডার মধ্যে অরীয় প্রতিসাম্য লক্ষ্য করা যায়। এটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। আমরা পরবর্তী লক্ষ্য করি দ্বি-অরীয় প্রতিসাম্য। এই প্রতিসাম্যটা হলো একদিকে অরীয় প্রতিসাম্য হবে, আরেকদিকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হবে। এই পর্বে অর্থাৎ টিনুফোরা পর্বের চিলু প্লানা এই প্রাণীদের মধ্যে এই দ্বি-অরীয় প্রতিসাম্য লক্ষ্য করা যায়। পরবর্তীতে যে প্রতিসাম্যটা হলো একটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হলো অর্থাৎ যে প্রাণীগুলোকে আমরা সোজা লম্বভাবে একের অধিকবার কোনোভাবে আমরা সমভাবে দুই ভাগে ভাগ করতে পারি না, সেই প্রাণীগুলো হবে শুধুমাত্র একবার করা যাবে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর, সেই প্রাণীগুলোকে আমরা বলে থাকি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এর মধ্যে প্রজাপতি, মানুষ, আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলা এগুলির মধ্যে হয়ে থাকে এই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে প্রাণীদের যে শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ তার মধ্যে এই প্রতিসাম্যের মধ্যে আমরা 4 প্রকারের প্রতিসাম্য পড়লাম। একটা হলো গুলীয় প্রতিসাম্য, দ্বি-অরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আরেকটা হলো অপ্রতিসাম্য। এরপর আমরা লক্ষ্য করি শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে খণ্ডায়ন। আমরা যদি লক্ষ্য করি বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে যদি লক্ষ্য করি তাহলে প্রাণীদের মধ্যে কতগুলি খণ্ডায়ন দেখা যায়। যেমন অ্যানেলিডা পর্বের প্রাণীদের মধ্যে তার বাহ্যিকভাবে খণ্ডায়ন লক্ষ্য করা যায়। সেটা হলো যেমন কেঁচুর মধ্যে অনেকগুলো খণ্ডায়ন থাকে, এবং আর্থ্রোপোডা পর্বের মধ্যেও দেখা যায় বাহ্যিক এবং অভ্যন্তরীণ কতগুলো খণ্ডায়ন বিদ্যমান। সেই খণ্ডায়নের উপর নির্ভর করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করে থাকি, বিজ্ঞানীগণ শ্রেণীবিন্যাস করে থাকে। এটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তির মধ্যে ধরা হয়ে থাকে। তাহলে খণ্ডায়ন এটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি, এর উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস বিজ্ঞানীরা করে থাকে। এরপরে অঞ্চলায়ন। এই অঞ্চলায়ন হলো দেহের মধ্যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যদি কতগুলো খণ্ডায়ন দেখা যায়, সেই কতগুলো খণ্ডায়ন মিলে একটা নতুন একটা অঞ্চলে গঠন করে, সেটাকে বলা অঞ্চলায়ন বা টার্মিটাইজেশন বলা হয়ে থাকে। এটা হলো যেমন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে এই অঞ্চলায়ন ভাগ করা হয়ে থাকে। এর হলো শ্রেণীবিন্যাসের অন্তর্ভিত্তি, অর্থাৎ এই অঞ্চলায়ন দেখে বিজ্ঞানীগণ প্রাণীদের মধ্যে শ্রেণীবিন্যাস করে থাকে। এর পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি 9 নম্বর যে সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, তার মধ্যে হলো প্রান্তিকতা। প্রান্তিকতা হলো এমন একটা জিনিস শ্রেণীবিন্যাসের এটাও একটা ভিত্তি হিসেবে ধরা হয়। একটা প্রাণীতে যদি আমরা সামনের দিকে লক্ষ্য করি তার সমক্ষ অংশ, তার পশ্চাৎ অংশ লক্ষ্য করা যায়, তার পৃষ্ঠীয় অংশ, তার অঙ্কীয় অংশ, তার বামের অংশ পার্শ্বীয় অংশ, ডানের অংশ পার্শ্বীয় অংশ, এই সমস্ত বিষয়গুলো হলো তার প্রান্তিকতার মধ্যে পড়ে। অর্থাৎ এই প্রান্তিকতার সব প্রাণীদের মধ্যে কিন্তু সেম না। বিভিন্ন পর্বের প্রাণীদের রয়েছে, তাদের মধ্যে এক এক ধরনের প্রান্তিকতা এক এক রকম থাকে। তার বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই বৈশিষ্ট্যগুলো ধরা হয়ে থাকে। অর্থাৎ প্রাণীদের মধ্যে এই প্রান্তিকতা উপর নির্ভর করে প্রাণী বিজ্ঞানীগণ প্রাণীদের মধ্যে শ্রেণীবিন্যাস করে থাকে। 10 নম্বর যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা তল। এই তলের উপর নির্ভর করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। তল এমন একটা জিনিস, আমরা যদি লক্ষ্য করি ডান দিকে একটা প্রাণীদের একটা আস্ত একটা প্রাণী যদি তাকে দাঁড়া করিয়ে তার বিভিন্ন অংশ বা তল আমরা লক্ষ্য করি, ডান দিকে একটা তল তার থাকে, বাম দিকে একটা তল থাকে, পৃষ্ঠ দিকে তার একটা তল থাকে, তার অঙ্কীয় দিকে একটা তল থাকে, পার্শ্বীয় দিক থেকে এইভাবে প্রাণীদের মধ্যে বিভিন্ন তলে ভাগ করা যায়। এই তল প্রাণীদের যে শ্রেণীবিন্যাস রয়েছে, বিভিন্ন পর্বের প্রাণী রয়েছে, সকল পর্বের প্রাণীদের মধ্যে একই ধরনের তল বিদ্যমান নয়। তাহলে এই শ্রেণীবিন্যাসের এটাও একটা ভিত্তি হিসেবে ধরা হয়ে থাকে। এই তলের উপর নির্ভর করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। এরপরে যদি আমরা লক্ষ্য করি সিলুমের উপর নির্ভর করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করে থাকে। সিলুম এমন একটা জিনিস, আমাদের পুষ্টিকনালী এবং দেহপ্রাচীর, এই পুষ্টিকনালী এবং দেহপ্রাচীরের মাঝখানে একটা গহ্বর বিদ্যমান। এই গহ্বরকে বলা হয়ে থাকে সিলুম। সিলুমের উপর নির্ভর করে প্রাণীদের এই শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। সিলুম বিভিন্ন রকমের হয়ে থাকে। একটা হলো ক নম্বর হলো অ্যাসিলুমেট। যে সমস্ত প্রাণীদের মধ্যে কোনো সিলুম গহ্বর থাকে না তারা হলো অ্যাসিলুমেট। অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীদের মধ্যে
এই অ্যাসিলুমেট লক্ষ্য করা যায়। এটাও প্রাণীদের মধ্যে শ্রেণীবিন্যাস এই ভিত্তি হিসাবে ধরা হয়ে থাকে। অর্থাৎ অ্যাসিলুমেট দেখলে এটা আমরা বুঝতে পারি যে এটা পরিফেরা পর্বেভুক্ত হইতে পারে, অর্থাৎ পরিফেরাভুক্তের মধ্যে এটা নেওয়া হয়। এরপরে ক্ষণ হলো সুডোসিলুম। সুডোসিলুমটা হলো যাদের মধ্যে দেখা যায় যে যখন তাদের ব্লাস্টোলা দশা আসে থেকে বিভাজনের সময় যখন ব্লাস্টোলা দশা আসা থেকে ক্লিভেজিত হয় যখন, তখন তাদের মধ্যে তথাকথিত কতগুলো সিলুম দেখা যায়। সেই সিলুমগুলো পরবর্তীতে আবার বিলুপ্ত হয়ে যায়। তো এই যে কোনো সময় তাদের সিলুম দেখা যায়, সেই জন্য তার নামটা হয়েছে সুডোসিলুম বা মিথ্যা সিলুম। অর্থাৎ নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে, অর্থাৎ নেমাটোডা পর্বের মধ্যে আমরা জানি যে গুলকিমরিয়া, অ্যাসকালিস, লুম্বুরিকোডাসটা পরে, সেইখানে আমরা এই সুডোসিলুমটা লক্ষ্য করা যায়। এটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। পরবর্তীতে যদি ইউসিলুমেট, এই সিলুমটা হলো প্রাণীদের মধ্যে যারা উচ্চ শ্রেণী প্রাণী রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে ইউসিলুমেট অর্থাৎ প্রকৃত সিলুম গহ্বর তাদের মধ্যে থাকে। এই প্রকৃত সিলুম গহ্বর ইউসিলুমেট প্রাণীদের অর্থাৎ উচ্চ শ্রেণীর প্রাণীদের মধ্যে থাকে, সেই জন্য তারা ইউসিলুমেট প্রাণী। অর্থাৎ আমরা যদি মোলাস্কা পর্বের প্রাণী এবং এনেলিডা পর্বের প্রাণী, অর্থাৎ আরও যদি আমরা যদি কর্ডাটা পর্বের প্রাণী দেখি, তারা এই ইউসিলুমেট বা সিলুম গহ্বর তাদের মধ্যে থাকে। এটা লক্ষ্য করা যায়। এটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। তাহলে আমরা বুঝতে পারলাম সিলুম গহ্বর অর্থাৎ অ্যাসিলুমেট হয়, এটা একদিকে যাবে, আর সুডোসিলুম তারা একদিকে বৈশিষ্ট্য লক্ষ্য করা বৈশিষ্ট্য ভিত্তিতে শ্রেণীবিন্যাসের মধ্যে পড়বে, আর একটা হল ইউসিলুমেট। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অর্থাৎ সিলুম গহ্বরের উপর নির্ভর করে প্রাণীরা শ্রেণীবিন্যাস করে থাকে। এরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে হলো নটোকট। নটোকটের উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস। নটোকট হলো একটা স্থিতিস্থাপক, একটা প্রাণীদের মধ্যে একটা স্থিতিস্থাপক একটা টিস্যুর দণ্ড। আমরা যদি লক্ষ্য করি যে কার্টিলাইজ যারা, এটা কার্টিলাইজ তরুণাস্থি মাছ যারা, তাদের মধ্যে এই নটোকট তারা প্রতিস্থাপিত হয় না। আর মানুষের মধ্যে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর স্থিতিস্থাপক নটোকট থাকছে ভ্রূণী অবস্থায়। পরবর্তীতে এই নটোকটটা প্রতিস্থাপিত আমাদের মেরুদণ্ডের রূপ নিছে। অর্থাৎ এই নটোকটের উপর নির্ভর করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করতে হয়। অর্থাৎ যে সমস্ত প্রাণীদের মধ্যে নটোকট থাকে এবং সেই নটোকটটা প্রতিস্থাপিত হয় তাহলে একদিকে, অর্থাৎ তারা কটাটা পর্বের যোগ। আর যাদের মধ্যে নটোকট থাকে না তারা একদিকে, অর্থাৎ তারা অমেরুদণ্ডিতে চলে যাবে। তাহলে শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি হিসেবে ধরা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত প্রাণীদের মধ্যে এই নটোকট থাকে না এবং তারা হলো নন কডেড প্রাণী। আমরা প্রাণীদের মধ্যে প্রধান যে পর্বগুলো রয়েছে সেই পর্ব হলো 9টা পর্ব। 9টা পর্বের মধ্যে 8টা পর্বের প্রাণীরাই হলো অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ তাদের মধ্যে কোনো নটোকট থাকে না। সেই জন্য তারা হলো নটোকটমুক্ত প্রাণী, অর্থাৎ নন কডেড। যেমন কেঁচু, প্রজাপতি, এইভাবে 8টা পর্বের প্রাণীদের মধ্যে যত উদাহরণ আসবে সকল প্রাণীটাই হবে এই নন কডেড প্রাণী। আর কডেড প্রাণী যে সমস্ত প্রাণীগুলোর মধ্যে আমাদের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর স্থিতিস্থাপক নটোকট থাকবে, সেই নটোকটটা পরবর্তীতে প্রতিস্থাপিত হইয়া মেরুদণ্ডের রূপ নেয়, অর্থাৎ মানুষ এটার মধ্যে পড়ে। এবং যে সমস্ত প্রাণীগুলোর মধ্যে নটোকট থাকবে কিন্তু প্রতিস্থাপিত হবে না, তারপরও তারা কটাটা পর্বের প্রাণী। যেমন এখানে লেখা আছে এসিডিয়া পর্বের প্রাণীটা কটাটা পর্বের, অর্থাৎ তার ভ্রূণী অবস্থা অথবা আজীবন সারাজীবন, তাদের মধ্যে দেহে নটোকট থাকে, নটোকটটা প্রতিস্থাপিত হয় না, কিন্তু নটোকটের উপস্থিতির উপর নির্ভর করে তারা কটাটার পর্বের প্রাণী। আর দ্বিতীয় হলো মানুষ ভ্রূণী অবস্থায় নটোকট থাকে, পরবর্তী পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নটোকটটা যেটা থাকে সেই নটোকটটা প্রতিস্থাপিত হয়ে মেরুদণ্ডের রূপ নেয়, অর্থাৎ মানুষ পরবর্তীতে মেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ সকল মেরুদণ্ডী প্রাণী নটোকটটা প্রতিস্থাপিত হয়ে মেরুদণ্ডের রূপ নেয়। অর্থাৎ এই নটোকটের উপর নির্ভর করে তাহলে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা থেকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা বললাম নন কডেড, আর একটা হলো কডেড। এরপর আমরা যদি লক্ষ্য করি পুষ্টিক নালী, প্রাণীদের পুষ্টিক নালী, আমরা খাদ্য গ্রহণ করি, খাদ্য গলাধন করি, পুষ্টিক নালীতে যে খাদ্যের পরিপাক হয়। এখন এই পুষ্টিক নালীতে খাদ্য যে পরিপাক হয়, সব প্রাণীদের মধ্যে পুষ্টিক নালী থাকে না। যে সমস্ত প্রাণীদের মধ্যে পুষ্টিক নালী থাকে না তাদের বলা হয়ে থাকে প্যারাজোয়া। এটা শ্রেণীবিন্যাসের ব্যক্তি। আমরা মূল যে পর্বগুলো রয়েছে এর মধ্যে পরিফেরা পর্বের প্রাণীদের মধ্যে কোনো পুষ্টিক নালী থাকে না, সেই জন্য তারা হলো এই প্যারাজোয়াভুক্ত প্রাণী। তাহলে এটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি হিসেবে ধরা হয়। এরপরে হলো অ্যান্টারোজোয়া, যে সমস্ত প্রাণীদের মধ্যে পুষ্টিক নালী বিদ্যমান এবং খাদ্য গলদনকরণ করে পুষ্টিক নালীর ভিতরে খাদ্যের পরিপাক হয়। এটা হলো নিডিয়া পর্ব থেকে কটাটা পর্ব প্রাণীদের মধ্যে, সকল প্রাণীদের মধ্যে এই পুষ্টিক নালী থাকে। এই জন্য এরা হলো অ্যান্টারোজোয়া, অর্থাৎ এই
পুষ্টিক নালীর উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হলো, একটা হলো প্যারাজোয়া আর একটা হলো অ্যান্টেরাজোয়া। অর্থাৎ আজকের ক্লাসের মধ্যে আমি যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস আলোচনা করলাম, এইটার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, সেই শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোকে আজকের ক্লাসের মধ্যে তুলে ধরলাম। এটা প্রথম চ্যাপ্টারে ভালোভাবে তোমরা পড়বে এবং এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে এটার, এবং এই উদাহরণগুলো মুখস্থ করলেই তোমরা ভালোভাবে এটা রপ্ত করতে পারবে। আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে সকলকে ধন্যবাদ।